ওরে বাবা রে, মরে গেলাম রে। কে আছিস? বাঁচা। ও মাগো। মামা, মামা, শুনতে পেলে? ও মামা, ওঠো। কি কি বলছিস সুবীর? এত রাতে কিসের চেঁচামেচি? আরে তুমি শোনোনি? মনে হলো আকাশ ফেটে গেল, কার যেন গলা। ঠিক হরিপদ জ্যাঠার বাড়ির দিক থেকেই এলো মনে হলো। হরিপদ খুড়ো? পুলিশ কি? খুড়ো তো বাড়িতে একাই থাকেন, শরীরটাও ভালো যাচ্ছিল না কদিন ধরে। চল তো বাবা, লণ্ঠনটা নে, দেখি কি হলো। চলো চলো, জলদি পা চালাও। আওয়াজটা কিন্তু ভালো ঠেকলো না মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও রতনদা, তোমরা শুনেছ? কি অলক্ষণে ডাকগো বাবা, বুকের ভেতরটা কেঁপে উঠল। হ্যাঁ গো, হরিপদ খুড়োর বাড়ি থেকে এলো মনে হলো। পাচালা পাচালা। আজকাল গাঁয়ের বাতাস ভালো না গো দাদা, কাল অমাবস্যা গেছে, আজই এমন বিপদ। এখনো সব ভূত প্রেতের কথা বাদ দিন তো কাকু, আগে গিয়ে দেখি মানুষটা ঠিক আছে কিনা। সর, তোরা সব সরে দাঁড়া, দেখি খুড়োর কি হলো। ও খুড়ো, ও হরিপদ খুড়ো, কথা বলছো না কেন? ও রতনদা, আর ডেকে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। ওই দেখো। ওরে বাবারে, এ কি চেহারা হয়েছে গো। এ কি মামা, জ্যাঠার চোখ দুটো দেখো, মনে হচ্ছে কোঠর থেকে ঠিকরে বেরিয়ে আসবে। আর জিভটা জিভটা কামড়ে ধরে আছে। সুবীর, ভালো করে দেখ তো, গলার কাছটা অমন কালো কেন? কালো নয় মামা, নীল, কুচকুচে নীল। গলার নিচ থেকে শুরু করে বুক পর্যন্ত, এমনকি মুখের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। নীল? নীল হয়ে গেছে? ওরে বাপরে, এ তো সাধারণ মরণ নয়, এ নির্ঘাত অপদেবতার দৃষ্টি। রক্ত শুষে খেয়ে নীল বিষ ঢেলে দিয়েছে শরীরে। চুপ করুন কাকু, ডাক্তার কাকু কোথায়? তাকে খবর দেওয়া হয়েছে? আছি বাবা, আছি। দেখি, হাতটা দেখি। নাড়ি তো নেই বাবা, শরীর একেবারে ঠান্ডা। তবে তবে কি ডাক্তার কাকু? গত 40 বছর এ গায়ে রোগী দেখছি, এমন মরণ আমি বাপু দেখিনি। হার্ট ফেল করলে মানুষ নীল হয়ে যায় না, সাপে কাটলে নীল হয়, কিন্তু সাপে কাটার দাগ কোথায়? কোথাও তো দেখছি না। তাহলে তাহলে মানুষটা মরলো কি করে? বিকেলে তো দিব্যি আমার বাড়িতে গিয়ে গল্প করে এলো। ও রতন, এ মানুষের কাজ নয়, আমি বলে দিচ্ছি। এ নিশ্চয়ই কোনো পিশাচের কাজ। নিশ্চয়ই যক্ষ এসে ওর প্রাণটা শুষে নিয়েছে। পিশাচ না মানুষ সেটা পরে দেখা যাবে, আপাতত পুলিশে খবর দিতে হবে। মামা, লাশ কেউ ছোবে না, আমি থানায় লোক পাঠাচ্ছি। ও জ্যাঠা গো, ও আমার বাপ গো, তুমি তুমি আমাদের ছেড়ে কই গেলে গো? কে কাঁদছে ওটা? ও তো সদানন্দ, বাজারের মোড়ের চায়ের দোকান। হরিপদ খুড়ো ওর দোকানেই সকাল বিকেল চা খেত, খুব ভক্তি করতো খুড়োকে। ও দারোগা দাদা, কাল সকালেও তো জ্যাঠা আমার দোকানে বসে চা খেলো, বলল, সদা চাটা আজ বড্ড ভালো হয়েছে রে। সেই মানুষটা আজ রাতে নেই, এ আমি বিশ্বাস করি না গো, এ আমি বিশ্বাস করি না। ও জ্যাঠা গো। শান্ত হ সদা, শান্ত হ। জ্যাঠার কপালে এই ছিল। শরীর নীল, চোখ ঠিকরে আসা, আর গ্রামের লোকের এই অন্ধবিশ্বাস। কিন্তু আমার মন বলছে এর পেছনে অন্য কারণ আছে, খুব গভীর কোনো কারণ। এই সুবীর বাবা, তুমি তো পুলিশে চাকরি করো, শহরে বড় বড় কেস দেখো। তুমিই বলো, আমাদের এই আজ পাড়া গায়ে এমন অলক্ষণে কাণ্ডটা কি করে ঘটলো? মোড়ল কাকু, অলৌকিক কিছু ঘটার আগে লৌকিক কারণগুলো দেখা দরকার। মামা, তুমি কাল রাতে বলেছিলে জ্যাঠা বিকেলে আমাদের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ রে,
তুই তো তখন ঘুমোচ্ছিলি। খুড়ো এসে বলল, রতন, জীবনের শেষ সম্বল ওই পুবের ধানি জমিটা বেচে দিলাম। জমি বেচে দিলেন? টাকাটা কি করলেন? সেটাই তো আসল কথা। খুড়োর তো নিজের কেউ নেই। বলল, পাশের গ্রামের ওই যে হারাধন জেলে মারা গেল গত বছর, ওর মেয়েটার বিয়ে আটকে আছে টাকার অভাবে। খুড়ো ঠিক করেছিলেন আজ সকালেই জমি বিক্রির 5 লক্ষ টাকা ওই মেয়েটার হাতে তুলে দেবেন। 5 লক্ষ টাকা? এই ঘরেই ছিল টাকাটা? হ্যাঁ, খুড়ো তো নিজের মুখেই বলল, টাকাটা সিন্ধুকে রেখে এসেছি রতন, কাল সকালেই দিয়ে আসবো। মরে গেলে তো আর সাথে নিয়ে যেতে পারবো না, এই পুণ্যটুকুই সাথে যাক। সিন্দুকটা তো খোলাই আছে দেখছি, চাবিটা কোথায়? চাবি তো হরিপদর কোমরেই ঝুলতো। পুলিশ যখন লাশ নিল তখন তো চাবি কোমরেই ছিল, কিন্তু সিন্দুকের ডালাটা আলগা কেন? মামা, সিন্দুক ফাঁকা। কি বলছিস? ফাঁকা মানে? টাকা নেই? একটা কানাকড়িও নেই, শুধু কয়েকটা পুরনো দলিল পড়ে আছে। তার মানে চুরি, চোর এসেছিল? চোর যদি আসতো তবে জবরদস্তি করে সিন্দুক খুলতো, কিন্তু সিন্দুক তো চাবি দিয়েই খোলা হয়েছে। তার মানে খুনি জানতো চাবি কোথায় থাকে, বা খুনি জ্যাঠার খুব পরিচিত কেউ, যার সামনে জ্যাঠা সিন্দুক খুলতে দ্বিধা করতেন না। কিন্তু সুবীর, টাকা না হয় বুঝলাম চুরি গেছে, কিন্তু ওই নীল শরীর, চোর কি বিষ খাইয়ে মেরেছে? বিষ হতে পারে, কিন্তু ডাক্তার কাকু বললেন সাপের কামড়ও নয়। আর খাবারের সাথে বিষ দিলে তো বমি হতো, ছটফট করত। জ্যাঠার মুখ দেখে মনে হলো মৃত্যুটা খুব আচমকা এসেছে, যেন বুঝতেও পারেননি। আর ওই নীল রং, ওটাই আমাকে ভাবাচ্ছে মামা। সাধারণ বিষে মানুষ এমন নীল হয় না। সুবীরদা, ভেতরে আসবো? এসো সদানন্দ। তোমরা 3 জন কাল রাত থেকে দেখছি খুব দৌড়াদৌড়ি করছো। দাদা, জ্যাঠা তো আমাদের বাপের মতো ছিল, তার এমন মরণ আমরা সইতে পারছি না। আমরা ঠিক করেছি জ্যাঠার শ্রাদ্ধের কাজ আমরাই করব, চাঁদা তুলে যা লাগে তাই করব। হ্যাঁ দাদা, জ্যাঠার তো ছেলেপুলে নেই, আমরাই তো তার ছেলে। কাল বিকেলে জ্যাঠা যখন আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখনও হাসতে হাসতে বললেন, কিরে মাধব, দোকান কেমন চলছে? জ্যাঠা কাল বিকেলে তোমার দোকানের সামনে দিয়ে গিয়েছিলেন? হ্যাঁ মানে ওই তো রতন কাকুর বাড়ি থেকে ফিরছিলেন তখন। আর সদানন্দ, তুমি বললে জ্যাঠা রোজ তোমার দোকানে চা খেতেন? আগে হ্যাঁ দাদা, সকাল আর বিকেল দুবেলা আমার দোকানে চা বাঁধা। কাল সকালেও তো খেলেন। আহা, কত গল্প করলেন। ওটাই যে শেষ দেখা হবে এ জানতো। কাল বিকেলে চা খাননি? না না দাদা, বিকেলে তো জ্যাঠা রতন কাকুর বাড়িতেই ছিলেন শুনলাম। আর আমার দোকানও ভিড় ছিল খুব। জ্যাঠা বোধহয় ভিড় দেখে আর দাঁড়াননি, সোজা বাড়ি চলে গিয়েছিলেন। আচ্ছা, তোমরা এখন এসো, সৎকারের ব্যবস্থা করো। পুলিশ বডি পোস্টমর্টেম করে ছেড়ে দিলে খবর পাবে। আপনি চিন্তা করবেন না সুবীরদা, আমরা শ্মশান বন্ধু আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু আসল খুনিকে ধরুন। আমাদের গায়ে এমন পিশাচ মানুষ আছে, তা ভাবলেই গা ঘিন ঘিন করছে। ছেলেগুলো ভালো রে সুবীর, বিশেষ করে সদানন্দ। দেখলি না জ্যাঠার শোকে কেমন পাগল হয়ে গেছে? বেশি ভালো কিছুই ভালো নয় মামা। তুমি কি ওদের সন্দেহ করছো সুবীর? ওরা তো নেহাতি সাধারণ ছেলে। সদানন্দ চা বেচে, বিশু আর মাধব দিনমজুর। ওরা কি মানুষ মারতে পারে? মানুষ টাকার লোভে কি না করতে পারে মোড়ল কাকু। 5 লক্ষ টাকা গ্রামের মানুষের কাছে অনেক টাকা। আর দেখুন, জ্যাঠা যে টাকা পেয়েছেন সেটা জ্যাঠা নিজেই রটিয়েছিলেন। কাজেই গ্রামের অনেকেই জানতো জ্যাঠার কাছে টাকা আছে। তা ঠিক, কিন্তু ওই যে বললাম নীল রং, ওটা তো সাধারণ মানুষের কাজ হতে পারে না। গায়ে কিন্তু রটে গেছে, এটা কোনো তান্ত্রিকের বান মারা। তান্ত্রিক হোক আর পিশাচ হোক, টাকাটা তো আর ভূতে খায়নি মামা। টাকাটা কোনো রক্ত মাংস মানুষের পকেটেই গেছে। আর জ্যাঠার ওই নীল মুখের রহস্য আমাকে ভেদ করতেই হবে। পোস্টমর্টেম রিপোর্টে নাকি বিষের কোনো স্পষ্ট লক্ষণও পাওয়া যায়নি। ডাক্তার বলেছে হার্ট ফেলিওর, কিন্তু ওই নীল রং, ডাক্তারও তো ব্যাখ্যা দিতে পারল না। বলল কোনো অজানা কেমিক্যাল রিয়াকশন হতে পারে, কিন্তু অজপাড়া গায়ে অজানা কেমিক্যাল আসবে কোত্থেকে?
চিতায় আগুন দেওয়া হলো। সদানন্দ, বিশু আর মাধব খুব তৎপর হয়ে কাজ করছে। দুজন ডোম, কালু আর ভুলু, চিতার কাঠ সাজিয়ে দিয়েছে। ও কালু, কাঠ আরো দে, জ্যাঠার শরীর যেন ভালো করে পড়ে, কোনো অংশ যেন বাকি না থাকে। চিন্তা করবেন না গো বাবু, এমনভাবে পোড়াবো যে হাড়গোড় কিচ্ছু থাকবে না। তবে একটা কথা, কি কথা? মরা পোড়াতে গিয়ে যে গা ছমছম করছে গো বাবু, আগুনের রংটাও কেমন যেন নীলচে দেখাচ্ছে, আর মরা থেকেও কেমন একটা বুনো গন্ধ বেরোচ্ছে। এমন গন্ধ তো আগে কখনো পাইনি। চুপ চুপ কর বেটা, মদের ঘরে উল্টোপাল্টা বকছিস, কাজ কর। সদানন্দ ডোমটাকে ধমক দিল কেন? ডোমটা কি এমন বলল? নীল আগুন, বুনো গন্ধ। সুবীরদা, আপনি এখানে একা দাঁড়িয়ে? আসুন, ওদিকে আসুন। মাধব, একটা কথা বলো তো, হরিপদ জ্যাঠা কি তুকতাককে বিশ্বাস করতেন বা কোনো সাধু সন্ন্যাসীর কাছে যেতেন? না গো দাদা, জ্যাঠা তো ওসব দু চোখে দেখতে পারতেন না। বলতেন সৎ পথে চলো, ভগবান এমনিতেই দেখবেন। তবে তবে কি? তবে গত কদিন ধরে জ্যাঠা বলতেন ওনার বাড়ির পেছনের জঙ্গল থেকে নাকি অদ্ভুত সব শব্দ শুনতে পান। রাতে কে যেন ফিসফিস করে কথা বলে। আমরা বলেও ছিলাম ও কিছু না, মনের ভুল। তোমরা কখন জ্যাঠার বাড়িতে যেতে রাতে? না না, মানে দোকানে বসে গল্প করতেন তো, তখনই বলতেন। মাধব, তুমি ঘামছো কেন? শীতের সন্ধ্যায় ঘাম? কই না তো, আসলে আগুনের তাপ লেগেছে তো তাই। আমি যাই দাদা, ওদিকে কাঠ দিতে হবে। মাধব কিছু লুকাচ্ছে, ওরা তিনজনেই কিছু লুকাচ্ছে। সদানন্দ অতিরিক্ত শোক দেখাচ্ছে, মাধব ভয়ে তটস্থ, আর বিশু সারাক্ষণ চুপ করে আছে আর চোখে আমাকে দেখছে। কিন্তু প্রমাণ কই? লাশ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সাথে কি প্রমাণও শেষ হয়ে যাচ্ছে? দুদিন পর দুপুরবেলা গ্রামের মোড়ে সদানন্দের চায়ের দোকান। রোদে পোড়া দুপুর, তাই দোকানে খদ্দের নেই। সুবীর দোকানের বেঞ্চে একা বসে আছে। সদানন্দ দোকানে নেই, হয়তো বাড়ির ভেতরে গেছে। লোকটা মরল, সিন্দুক খালি হলো, অথচ কোনো সূত্র নেই। গ্রামের মানুষ বলছে ভূত, আর আমি খুঁজছি মানুষ, কিন্তু সূত্র কই? হঠাৎ সুবীরের চোখ পড়ে চুলার পাশে। সেখানে একটা ছোট জিনিস রোদের আলোয় চিকচিক করছে। সুবীর কৌতূহলী হয়ে সেটার দিকে দেখে। আরে, এটা তো কোনো ফলের বিচি মনে হচ্ছে। দেখতে অনেকটা শুকনো তেঁতুলের বিচির মতো, কিন্তু চ্যাপটা, আর রংটাও কালচে লাল। কটু গন্ধ, কেমন একটা বুনো বুনো ঝাঁঝালো গন্ধ। এটা চায়ের দোকানে কেন? মশলা? না, মশলার গন্ধ এমন হয় না। ও দাদা, কতক্ষণ বসে আছেন? হ্যাঁ, আমি একটু গুড় আনতে ভেতরে গিয়েছিলাম। এই তো এলাম সদানন্দ, তোমার দোকানে তো আজ ভিড়ভাড়টা নেই। আর বলবেন না দাদা, জ্যাঠার ওই মরণের পর থেকে গাঁয়ের লোক ভয়ে আর আড্ডা দিতে আসে না। সবাই বলছে জ্যাঠার আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে। তুমি বিশ্বাস করো সব? বিশ্বাস করব না দাদা, নিজের চোখে যা দেখলাম। কাল রাতে দোকান বন্ধ করে ফিরছি, আর কি যেন খোনা গলায় ডাকছে, সদা, ও সদা, আমার চা দে। আমি তো দে দৌড়। মনের ভুল সদানন্দ, ভয় পেলে মানুষ ছায়াকেও ভূত দেখে। ভুল নয় দাদা, জ্যাঠার অপঘাত মৃত্যু, তার ওপর টাকা চুরি গেছে। অতৃপ্ত আত্মা কি আর সহজে ছাড়ে? আচ্ছা দাদা, পুলিশ কিছু পেলো? চোর ধরা পড়লো? পুলিশ তো আর জাদুকর নয় সদানন্দ, তবে একটা ছোট সূত্র পাওয়া গেছে। সূত্র? কি সূত্র দাদা? সেটা এখন বলা যাবে না, তবে খুনি যেই হোক খুব কাঁচা কাজ করেছে। নিজের অজান্তেই একটা মারাত্মক ভুল করে গেছে সে, আর ওই ভুলটাই তাকে ফাঁসাবে। ওহো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, পাপ করলে তো ধরা পড়তেই হবে। ঠিক তাই। আচ্ছা, আমি আসি, চায়ের দামটা টেবিলের উপর রাখলাম। ওরে বাপরে, এ কি দেখলাম রে! আর রক্ষে নেই, এবারে গ্রাম শুদ্ধ লোক মরবে। সরুন সরুন, সবাই সরে দাঁড়ান। দৃশ্য দেখে সুবীরের নিজের গা গুলিয়ে ওঠে। জঙ্গলের ঝোপের মধ্যে কালু আর ভুলু ডোম, যারা হরিপদ জ্যাঠার সৎকার করেছিল, তারা মরে পড়ে আছে।
তাদের শরীর এমনভাবে পড়ে আছে যেন দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তারা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করেছিল। সুবীর, ভালো করে দেখ ওদের গায়ের রং। হ্যাঁ মামা, সে একই নীল রং, কুচকুচে নীল, জ্যাঠার যেমন হয়েছিল ঠিক তেমন। ওরে বাবা রে, আমি বলেছিলাম জ্যাঠা আমাদের ছাড়বে না। চুপ করো বিশু, কিসের জ্যাঠা, কিসের ভূত? দেখুন দাদা, কালু আর ভুলুই তো জ্যাঠাকে পুড়িয়েছিল। জ্যাঠার রাগ ও ওদের উপর, জ্যাঠা প্রতিশোধ নিচ্ছে। ঠিক বলেছিস বিশু, ঠিক বলেছিস। কাল রাতে আমি আবার স্বপ্ন দেখেছি, জ্যাঠা বলছে আমার শরীর পুড়িয়েছিস কিন্তু আমার আত্মাকে পোড়াতে পারবি না। সুবীর বাবা, এ তো পুলিশের কর্ম নয়, এ তান্ত্রিক ডাকতে হবে, মা কালীর পুজো দিতে হবে, নইলে গ্রাম উজাড় হয়ে যাবে। ভূত যদি প্রতিশোধই নেবে তবে ডোমেদের মারবে কেন? ওরা তো শুধু নিজেদের কাজ করেছে। নাকি ওরা সেদিন শ্মশানে কিছু দেখেছিল, কিছু শুনেছিল? সদানন্দ সেদিন কালুকে ধমক দিয়েছিল কেন? বুনো গন্ধ আর নীল আগুন এসব কথা বলেছিল বলে? মামা, লাশ থানায় পাঠানোর ব্যবস্থা করো। আর বিশু, মাধব, সদানন্দ, তোমরা তিনজন আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করবে। কেন দাদা, আমরা কি করলাম? আমাদেরও কি পুলিশ ধরে নিয়ে যাবে? ভয় নেই, আমি শুধু কিছু কথা বলতে চাই। সদানন্দ এলো না কেন? ও বলল ওর শরীরটা ভালো নেই, ভয়ে জ্বরের মতো এসেছে। আচ্ছা শোনো, তোমরা জ্যাঠার খুব কাছের ছিলে। জ্যাঠা মারা যাওয়ার আগের দিন কি তোমরা জ্যাঠার বাড়িতে গিয়েছিলে? না না দাদা, আমরা যাইনি, আমরা তো দোকানেই ছিলাম। সত্যি বলছো তো মাধব? আমার কাছে খবর আছে, জ্যাঠা মারা যাওয়ার পরের দিন বিকেলে তোমাদের তিনজনকে জ্যাঠার বাড়ির পেছনে জঙ্গলে দেখা গিয়েছিল। কে 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 বলল? ও মিথ্যে কথা। আমরা আমরা তো কুল পাড়তে গিয়েছিলাম জঙ্গলে। কুল পাড়তে? হরিপদ জ্যাঠার মৃত্যুর পরের দিন বিকেলেই তোমরা কুল পাড়তে গেলে? সুবীরদা, আপনি আমাদের সন্দেহ করছেন? আমরা গরিব হতে পারি কিন্তু খুনি নই। সেটা আমি জানি না, কিন্তু তোমরা কিছু একটা জানো যা আমাকে বলছো না। শোনো, কালু আর ভুলু মারা গেল, এর পরের জন কে হবে কেউ জানে না। খুনি কিন্তু প্রমাণ লোপাট করছে। তোমরা যদি কিছু জেনে থাকো এখনই বলো, আমি বাঁচাবো। আমরা কিছু জানি না দাদা, আমাদের যেতে দিন। ভয়, প্রচণ্ড ভয় ওদের গ্রাস করেছে। কিন্তু সেটা কি ভূতের ভয়, নাকি মানুষরূপী কোনো শয়তানের ভয়? ওগো, তোমরা কি কোথায় আছো গো? দেখে যাও গো, সর্বনাশ হয়ে গেছে। হে ভগবান, এবার বিশু। বিশু কাল সন্ধ্যায় তো আমার সাথে কথা বলে গেল। 3 বন্ধুর এক বন্ধু গেল। হরিপদ জ্যাঠা এদের খুব স্নেহ করতেন, কেন এমন হলো? না 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 না, আমি মরবো না, আমি টাকা চাই না। মাধব, শান্ত হও। কি বলছো তুমি? কিসের টাকা? আমাকে ছেড়ে দিন, ও আমাকেও মেরে ফেলবে। বিশুকে মেরেছে, এবার আমাকেও মারবে। জ্যাঠা আসছে, ওই তো নীল আলো। চুপ কর পাগল, চুপ কর। জ্যাঠার নাম করে চেঁচাচ্ছিস কেন? সদা ভাই, আমাকে বাঁচা, আমি আর পারছি না। মুখ বন্ধ রাখ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর বলবেন না দাদা, ভয়ে মাথাটা গেছে ওর, আবল তাবল বকছে। ও বলতে চাইছে ও জ্যাঠার সেবা ঠিকমতো করতে পারেনি, তাই জ্যাঠা রেগে গেছে। মাধব, আমার চোখের দিকে তাকাও। আজ রাতে তুমি আমার মামার বাড়িতে থাকবে, আমি তোমাকে পাহারা দেব। দেখি কোন ভূত তোমাকে মারে। না না দাদা, সেটা ঠিক হবে না। ও আমার বন্ধু, আমার বাড়িতেই থাক, আমি ওকে সামলে রাখবো। তাছাড়া পুলিশ দেখলে ও আবার ভয় পাবে। না, আমি আজ কোথাও যাব না। আমি ওই মন্দিরেই থাকবো, মন্দিরে ভূত ঢুকতে পারবে না। ঠিক আছে, গ্রামের মন্দিরেই থাকবে, আমি দুজন চৌকিদার পাহারায় রাখবো। সুবীর, এভাবে পাহাড়ায় রেখে কি ভূত আটকানো যাবে? মামা, আমি ভূত আটকাতে আসেনি, আমি দেখতে এসেছি ভূতটা আসলে কে। আমার ধারণা আজ রাতেই খুনি আবার আসবে, কারণ মাধব ভেঙে পড়েছে। ও যে কোনো সময় সব ফাঁস করে দিতে পারে। কে রে? কে ওখানে? মাধব, ও মাধব, আমার টাকা কই?
জ্যাঠা জ্যাঠা গো, আমি নিইনি, সব ওই নিয়েছে। আমাকে মেরো না। কি ব্যাপার? মাধব কার সাথে কথা বলে? সুবীর মন্দিরের দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু কেউ নেই। মাধব মেঝেতে পড়ে ছটফট করছে। তার গলার কাছে একটা ছোট কাটা বিঁধে আছে, আর শরীরটা নীল। সুবিধা চায়ের সাথে কাল কুট। মাধব, মাধব, শেষ? এটাও শেষ? কালকুট! মাধব মরার আগে বলে গেল কালকুট, আর চায়ের সাথে। আচ্ছা মামা, রহস্যের সমাধান হয়ে গেছে। আর কোনো ভূত নেই, এবার শুধু মুখোশ খোলার পালা। সুবীরদা, আপনিও চলে যাচ্ছেন? মাধবও মরে গেল। এবার তো আমি একা। জ্যাঠা আমাকেও ছাড়বে না। কি করব সদানন্দ, আমার সাধ্যের বাইরে এসব। চোখের সামনে মাধব মরে গেল, আমি কিছুই করতে পারলাম না। বুঝতে পেরেছি এ কোনো সাধারণ শক্তি নয়। আমি শহরে ফিরে যাচ্ছি। তাই করুন দাদা, তাই করুন। আপনি যান, আমরাও চাই না আপনার কিছু ক্ষতি হোক। চিন্তা করো না, ভালোভাবে থেকো, সব ঠিক হয়ে যাবে। রাত গভীর, অমাবস্যার রাত। গ্রামে সবাই ভয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে, শুধু জেগে আছে সুবীর। সে আসলে স্টেশনে যায়নি, গ্রামের বাইরেই সে লুকিয়েছিল। এখন সে রতন মামাকে সঙ্গে নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে হরিপদ জ্যাঠার পুরনো ভিটের দিকে। একদম শব্দ করবে না মামা, আজ রাতেই ভূত তার আসল রূপ দেখাবে। তুই নিশ্চিত সুবীর টাকাটা ওখানেই আছে? হ্যাঁ মামা, জ্যাঠার পুরনো ভিটের পেছনে যে জায়গাটা আছে, ওটা জ্যাঠার খুব প্রিয় জায়গা ছিল। আর আমি একজনকে ওদিকে ঘুরঘুর করতে দেখেছি কয়েকবার। ও নিশ্চয়ই টাকাটা ওখানেই কোথাও লুকিয়ে রেখেছে, যাতে পরে সুযোগ বুঝে বের করতে পারে। আজ রাতেও টাকাটা সরাবেই, কারণ ও ভাবছে আমি গ্রামে নেই। কই গেল? ঠিক ঠিক এই জায়গায় তো পুঁতেছিলাম। বুড়ো মরার আগে ঝামেলা করে গেল, বন্ধুরা সব মরে ভূত হয়ে গেল। কিন্তু টাকা তো আর ভূত হয়ে উড়ে যাবে না। টাকা আমার, শুধুই আমার। পেয়েছি, পেয়ে গেছি। মা লক্ষ্মী আমার হাতে। মাধব, বিশু, তোরা তো পটল তুললি। এখন এই টাকার রাজা আমি। হ্যাঁ আমি। পুলিশ সুবীর ভয়ে পালিয়েছে, এবার আমিও এই টাকা নিয়ে পালিয়ে যাব। পালিয়ে যাওয়ার পথটা কিন্তু অনেক দূর সদানন্দ, অত দূর যাওয়ার ভাগ্য তোমার নেই। কে কে ওখানে? পালাবার চেষ্টা করো না সদানন্দ, কোদালটা ফেলো। সুবীরদা, সুবীরদা আপনি? আমি তো জ্যাঠার টাকাটা চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে এখানে লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম কেউ না কেউ চুরি করতে আসবে। বাহ, চমৎকার গল্প। তা টাকাটা লুকোনোর জন্য নিজের দুই বন্ধুকেও খুন করার কি খুব দরকার ছিল? খুন? ছি, আমি কেন খুন করব? ওরা তো ভূতের হাতে মরেছে। ভূত নয় সদানন্দ, মানুষ। আর সেই মানুষটা তুমি। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। সুবীর পকেট থেকে একটা প্লাস্টিকের মোড়কে রাখা সেই বুনো বিচিটা বের করে। এটা চিনতে পারছো? ওটা তো... হ্যাঁ, এটা কালকুট ফলের বিচি। গ্রামের ভাষায় যাকে বলে নীলবিষ। এটা পাহাড়ি এলাকায় পাওয়া যায়, কিন্তু তুমি এটা জোগাড় করেছো গত বছর মেলায় গিয়ে, তাই না? আমি কিছু জানি না। আমি সব খোঁজ নিয়েছি। এই বিচির গুঁড়ো যদি কোনো মানুষকে খাওয়ানো যায়,
তবে সেই মানুষের নার্ভ সিস্টেম প্যারালাইজড হয়ে যায়, শরীর নীল হয়ে যায় আর দম বন্ধ হয়ে মারা যায়। হরিপদ জ্যাঠা তোমার খুব বিশ্বাসী ছিলেন, আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে চায়ের সাথে এই বিষ মিশিয়েছ। হঠাৎ সুবীরের কথার মাঝখানে পেছন থেকে একটা ভারী লাঠির শব্দ হয়। সুবীর একটা অস্পষ্ট আর্তনাদ করে মাথায় হাত দিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। ছি সদানন্দ, তুই জ্যাঠাকে নিজের হাতে বিষ খাওয়ালি, যে মানুষটা তোকে নিজের ছেলের মতো দেখতো। মামা, তুমি তুমি আমাকে মারলে? কি করব বল, তুই বড্ড বেশি জেনে ফেলেছিলি। আমার চিত্রনাট্যে তো শেষটা এমন ছিল না। ভেবেছিলাম ভূতের ভয় দেখিয়েই কাজ হাসিল হবে। পুলিশ তো আর এসবের গভীরে যায় না, কিন্তু তুই তো দেখছি পর্দার পেছনের আসল ভিলেনকে একেবারে স্টেজে টেনে আনলি। ওস্তাদ, ঠিক সময় ঘা দিয়েছো, মানতে হবে। হ্যাঁ, শোন সুবীর, তুই আমার বোনের ছেলে, তোকে মারার ইচ্ছে আমার ছিল না, কিন্তু তুই যখন সব জেনে গেছিস, তবে এগুলো সব জেনেই আমার হাতে মর। সত্যটা জেনেই মর। কেন মামা? হরিপদ জ্যাঠা তো তোমার বাবার মতো ছিলেন, টাকার জন্য তুমি তাকে মারলে? হ্যাঁ, টাকার জন্যই। ওই বুড়ো হরিপদর কি আর টাকার দরকার ছিল? জমি বেচার 5 লক্ষ টাকা ও দান করে দেবে বলেছিল। আমি কতবার বললাম, খুড়ো আমার ব্যবসার অবস্থা খারাপ, টাকাটা আমাকে ধার দাও। বুড়ো দিল না, উল্টে দান ছত্র খুলতে চাইল। তাই আমি ছক কষলাম। পুরো প্ল্যানটা রতন কাকুর। আমি তো শুধু হুকুমের গোলাম। কাকুই তো আমাকে ওই নীল বিষের গুঁড়োটা এনে দিয়েছিল, বলেছিল চায়ের সাথে মিশিয়ে দে, কেউ ধরতেই পারবে না। ছি! আর ওই ডোম দুটো, বিশু, মাধব, এরা? কালু আর ভুলু শ্মশানে আমাদের ফিসফিসানি শুনে ফেলেছিল, তাই মদের সাথে বিষ খাইয়ে দিলাম। আর বিশু আর মাধব ওরা বড্ড ভয় পাচ্ছিল, টাকার ভাগ চেয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল, তাই ওদেরও সরিয়ে দিলাম। সব কটা সাফ ওস্তাদ, এখন শুধু এই পুলিশটা বাকি। একে শেষ করে দিলে কেল্লা ফতে, সব টাকা আমাদের। ভগবানকে ডেকে নে সুবীর, তোর শেষ সময় এসে গেছে। গ্রামে রটিয়ে দেব, শহরে ফিরতে গিয়ে হরিপদর ভূত তোর ঘাড় মোটকে দিয়েছে। তুই মারা গেছিস আর সদানন্দ পালিয়েছে, কেউ সন্দেহ করবে না। মামা, পাপ কোনোদিন চাপা থাকে না। আজ আমি মরলেও তোমাদের বিচার হবেই। বিচার? কে করবে বিচার? ওই মরা হরিপদ? রতন মামা লাঠিটা মাথার উপরে তোলে সুবীরের মাথায় শেষ বাড়িটা মারার জন্যে। সদানন্দ ছুরি বাগিয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে চারিপাশ স্তব্ধ হয়ে যায়। ভেতর থেকে পচা লাশের গন্ধ ভেসে আসে। ওস্তাদ, ওস্তাদ, গন্ধটা পাচ্ছেন? চুপ কর, ওসব মনের ভুল, কাজ শেষ কর। কিন্তু রতন মামা লাঠি নামাতে পারে না, তার হাতটা যেন শূন্যে জমে গেছে। তাদের সামনে এক গাঢ় নীল রঙের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে একটা মানুষের অবয়ব নেয়। এ গলা তো না, না, এ হতে পারে না। খুড়ো, ভূত, ভূত! ওরে বাবারে, ওরে বাবারে! জ্যাঠা, জ্যাঠা ফিরে এসেছে। খুড়ো, আমাকে মেরো না, আমি টাকা নেব না। সব সব সদার দোষ, ও আমাকে বুদ্ধি দিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা! সব সব রতন কাকুর বুদ্ধি, সব রতন কাকুর বুদ্ধি। জ্যাঠা, জ্যাঠা, আমাকে ছেড়ে দাও,
জ্যাঠা আমাকে ছেড়ে দাও। বিশ্বাস ভেঙেছিস, আমার সন্তানের মতো হয়ে আমাকেই বিষ দিয়েছিস। আজ তোদের রক্ত নীল হবে। হঠাৎ সুবীরের চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ঘটে। রতন মামা আর সদানন্দ নিজেদের গলা চেপে ধরে ছটফট করতে থাকে। জ্যাঠা, মাপ মাপ জ্যাঠা। বাতাস নেই, সুবীর বাঁচা। সুবীর বাবা নিজের মামা হয়ে এই কাজ করলো, আর শেষে দুজনেই ওভাবে নীল হয়ে মরে গেল। এ তো সাক্ষাৎ অলৌকিক কাণ্ড। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় মোড়ল কাকু। মামা ভেবেছিল আমাকে মেরে সব ধামাচাপা দেবে, কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হলে তা উল্টোবেই। মোড়ল কাকু, জ্যাঠার শেষ ইচ্ছেটা আপনারা পূর্ণ করবেন। ওই মেয়েটার বিয়েতে এই টাকাটা দিয়ে দেবেন। আমি আজই ফিরে যাব শহরে। এই গ্রামের বাতাস আমার জন্য বড্ড ভারী হয়ে গেছে।